আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যেই 1 থেকে 25 পর্যন্ত যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান দেখানো হয়েছে। আজ শুরু করব 26 নম্বর থেকে। 26 নম্বর প্রশ্নটা হচ্ছে যে একটা বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও প্রস্থ 18 সেন্টিমিটার। বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করো। আয়তন নির্ণয় করতে গেলে 3টা মাত্রা গুণ করতে হবে। তার মধ্যে দৈর্ঘ্য প্রস্থ 2টা মাত্রা সরাসরি দেওয়া আছে, আর হচ্ছে বইটার পুরুত্ব তৃতীয় মাত্রাটা। এই ক্ষেত্রে বইটার পুরুত্ব হচ্ছে যে যতগুলো পৃষ্ঠা আছে সবগুলো পৃষ্ঠার যে মোট পুরুত্ব সেটাই হচ্ছে বইয়ের পুরুত্ব। তো এক একটা পাতা পুরুত্ব দেয়া আছে হলো 0.1 মিলিমিটার, আর পৃষ্ঠা সংখ্যা দেয়া আছে। এখানে সামান্য একটু প্যাচ আছে, পৃষ্ঠা আর পাতার কথা বলা হয়েছে। এই যে বইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা পাতা, আর এই দুইটা যে পাশ, সেই দুইটা পাশ হচ্ছে প্রত্যেকটা এক একটা পৃষ্ঠা। তার মানে দুইটা পৃষ্ঠায় এক পাতা। তো এখানে যে 200 পৃষ্ঠার কথা বলা হয়েছে, 200 পৃষ্ঠা মানে তাহলে হচ্ছে 100 পাতা, আর প্রতি পাতার পুরুত্ব দেয়া আছে। সেখান থেকে আমরা 100 পাতার পুরুত্ব কত সেটা বের করব প্রথমে। তো বইটার দৈর্ঘ্য আর প্রস্থ যে দেয়া আছে সেগুলো লিখে নেওয়া হয়েছে। এখানে বইয়ের পাতার সংখ্যা আমরা লিখতে পারি, বইয়ের পাতার সংখ্যা সেটা হচ্ছে পৃষ্ঠার সংখ্যার অর্ধেক। পৃষ্ঠার সংখ্যাকে 2 দিয়ে ভাগ। পৃষ্ঠার সংখ্যা 200টা দেওয়া আছে, সেটাকে 2 দিয়ে ভাগ, এত টি, অর্থাৎ 100টি। তার মানে 100টা পাতার যে পুরুত্ব সেটাই হচ্ছে বইটার পুরুত্ব। প্রত্যেকটা পাতার পুরুত্ব প্রশ্নে দেওয়া আছে হলো 0.1 মিলিমিটার। তাহলে 0.1 যদি এর সাথে গুণ করি, একটা পাতার পুরুত্ব 0.1 মিলিমিটার, তাহলে 100টা পাতার পুরুত্ব অর্থাৎ বইয়ের পুরুত্ব 100 এর সাথে 0.1 গুণ। এটা কিন্তু মিলিমিটার একক দেয়া আছে, মিলিমিটার। তো 0.1 গুণ করলে 10 হবে এটা মিলিমিটার। যেহেতু এই এককগুলো দৈর্ঘ্য প্রস্থ এগুলো সেন্টিমিটার একক আছে, তো এই মিলিমিটার এটাকে আমরা সেন্টিমিটার বানিয়ে নিচ্ছি। 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার হয়, খুব সহজ হিসাব। 1 সেন্টিমিটার অর্থাৎ বইটার পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে বের করতে হবে বইটার আয়তন। হ্যাঁ, বইটির আয়তন নির্ণয় করো প্রশ্নে বলা হয়েছে। সুতরাং আমরা লিখতে পারি বইটির আয়তন দৈর্ঘ্য প্রস্থ আর পুরুত্ব গুণ। আমরা সূত্র আকারে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার গুণফল লিখি, তো এই ক্ষেত্রে উচ্চতাটাই হচ্ছে পুরুত্ব। মূল বিষয় হচ্ছে 3টা মাত্রার গুণফল। এখন মাত্রা 3টা যে নামেই ডাকা হোক তাতে আসলে কিছু যায় আসে না। এখন বইটির আয়তন দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার পুরুত্বের গুণফল। তো সূত্র লিখতে পারো। আমি সূত্র না লিখে সরাসরি মান বসিয়ে হিসাব করে দিচ্ছি। 25, 18 আর 1 গুণ। সব যেহেতু এগুলো সেন্টিমিটার একক ছিল, তাহলে গুণ করে ঘন সেন্টিমিটার হবে। গুণটা আগে করি। 25 আর 18 গুণ, 25 গুণ 18 গুণ করলে হবে 450। তার সাথে 1 গুণ আছে, 1 গুণ করলে 450ই হবে ঘন সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে বইটার আয়তন, অর্থাৎ 26 নম্বর প্রশ্নের সমাধান এটাই। এরপর বন্ধুরা 27 নম্বর প্রশ্নটা। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটা পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের পানির গভীরতা 3 মিটার। একটা পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? পুকুরটা পানি শূন্য করতে হবে, একটা মোটর দিয়ে পানি সেচে ফেলা হচ্ছে। প্রতি ঘন সেন্টিমিটার পানি সেচতে হলো 0.1 সেকেন্ড। দুঃখিত, প্রতি সেকেন্ডে হচ্ছে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে ওই মোটরটা।
তাহলে ওই পুকুরের সম্পূর্ণ পানি সেচতে গেলে কত সময় লাগবে নির্ণয় করতে হবে সেটা। তো তাহলে পুকুরে পানি আছে কত ঘন সেন্টিমিটার সেটা প্রথমে জানতে হবে, অর্থাৎ পানির আয়তন জানতে হবে। এখন পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে হলো 32 মিটার আর প্রস্থ 20 মিটার। দৈর্ঘ্য আর প্রস্থ 32 আর 20 মিটার। পানির গভীরতা আছে 3 মিটার। পুকুরের দৈর্ঘ্য প্রস্থ যা, পানির দৈর্ঘ্য প্রস্থ তো ওই একই হবে। আর পানির গভীরতা 3 মিটার, অর্থাৎ যেই আয়তনে পানি আছে সেটার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা বা উচ্চতা একই কথা। 3টা মাত্রা আমরা জানলাম। তো এই 3টা মাত্রা গুণ করে দিলেই কতটুকু পানি আছে, কত আয়তনের পানি আছে পুকুরে সেটা জানা যাবে। এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করো যে পুকুরের গভীরতা বলে নাই, কারণ পুকুর যদি 3 মিটার গভীর হয়, পানি তো 3 মিটার সেখানে নাও থাকতে পারে, মানে পানির যে গভীরতা। তো পানির আয়তন যেহেতু বের করবো, এই জন্য পানির গভীরতাটা জানা দরকার, সেটাই দেওয়া আছে আমাদের। তো আমরা লিখবো তাহলে যে এই দৈর্ঘ্য প্রস্থ আর এই গভীরতা যদি গুণ করে দিই তাহলে পানির আয়তন পাওয়া যাবে, পুকুরে কতটুকু পানি আছে সেটা। তো সুতরাং পুকুরের পানির আয়তন, পুকুরের আয়তন না, কিন্তু এটা পুকুরের পানির আয়তন। সামান্য একটু কথার মারপ্যাচ আছে এখানে। পুকুরের পানির আয়তন, দৈর্ঘ্য প্রস্থ গভীরতা 3টা জিনিস গুণ, 32, 20 আর হচ্ছে 3। যেহেতু সব মিটার একক ছিল তাই এটা গুণ করে ঘন মিটার হবে। এখানে ঘন মিটার লিখে দিতে পারো, আমি একবারে গুণ করে লিখছি। 32, 20 আর 3 গুণ 32 গুণ 20 গুণ 3 গুণ করলে হচ্ছে 1920, 1920 ঘন মিটার। সবগুলো মাত্রা একই রকম এককেই দেয়া আছে, মিটার এককে। যদি অন্য কোনো একক দেওয়াও থাকতো তবু এটাকে মিটার বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে আয়তনটা আমরা বের করতাম, কারণ এখানে প্রতি ঘন মিটার পানি শূন্য করতে, পানি সেচতে কত সময় লাগে সেই সময় দেওয়া আছে হলো 1 সেকেন্ড। তো এই কারণে আয়তনটা আমাদের ঘন মিটার এককেই প্রয়োজন। এখন আমরা লিখবো যে 0.1 ঘন মিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড। এখন 0.1, আমি কি ঠিক লিখলাম? হ্যাঁ, প্রতি সেকেন্ডে 0.1 ঘন মিটার। 0.1 ঘন মিটার পানি সেচতে বা সেচে লিখি, আমি একটু কথা ছোট করি। 1 ঘন মিটার পানি সেচে হলো 1 সেকেন্ডে। .1 এখান থেকে আমরা প্রথমে 1 এর হিসাব বের করব। 1 ঘন মিটার পানি সেচে ভাগ 1/0.1 সেকেন্ডে। আর পানির যে আয়তন, অর্থাৎ সম্পূর্ণ যেটুকু পানি আছে 1920 ঘন মিটার পানি সেচে 1920, সেটা উপরে গুণ 1920, নিচে হলো 0.1। এটা যদি ভাগ করা হয় তাহলে হবে একটা শূন্য শুধু বেড়ে যাবে, একটু চেক করে দেখি তবু। 1920 ভাগ 0.1, হ্যাঁ 19,200, 19,200। এটা হচ্ছে সেকেন্ড একক, সেকেন্ড। এখন এটা সেকেন্ড একক অনেক বড় একটা সংখ্যা, তো এটাকে আমরা মিনিট এবং যদি সম্ভব হয় তাহলে ঘন্টা এককে পরিণত করব। আমি একটু উপরে জায়গা করে উপরে হিসাবটা দেখাচ্ছি। 19,200 সেকেন্ড, 19,200 এটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ডকে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে সেটা হয়ে যাবে মিনিট, কারণ আমরা জানি 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট। তো 19,200 60 দিয়ে ভাগ করলাম, হয়ে গেল তাহলে মিনিট। ভাগ করলে হবে কত? 19,200 কে যদি ভাগ করি 60 দিয়ে তাহলে 320 মিনিট। মিনিটের এই সংখ্যাটা এটাও অনেক বড়, এটাকে ঘন্টায় রূপান্তরের সুযোগ আছে, কারণ 60 মিনিটেই তো 1 ঘন্টা হয়ে যায়। এটাকে যদি 60 দিয়ে ভাগ করে দেই 320 60, তাহলে এটা হয়ে যাবে ঘন্টা। এখানে একটা ব্যাপার খেয়াল করো, 60 দিয়ে 320 কে ভাগ করলে দশমিক আসবে। যদি আমরা দশমিককে মানে ভাগফলটা লিখতে চাই তো আমরা এটা ঘন্টা মিনিট এইভাবে করে লিখি। 60
300 এর মধ্যে হচ্ছে 5 বার যায়, 5 বার দিলে 5 6 30, 300 হয়। তার মানে পূর্ণ 5 বার যাবে, অর্থাৎ 5 ঘন্টা হবে। আর বাকি যে 20 মিনিট থাকবে সেটাকে আমরা মিনিট আকারে লিখে দিই, অর্থাৎ 5 ঘন্টা 20 মিনিট। 5 ঘন্টা আর হচ্ছে অবশিষ্ট 20 মিনিট। এটাকে আর ঘন্টা বানানো যাচ্ছে না, এটা মিনিটই থেকে গেল। 5 ঘন্টা 20 মিনিট, অর্থাৎ ওই পুকুরের পানি সেচতে আমাদের 5 ঘন্টা 20 মিনিট সময় লাগবে, যে মোটরটার কথা বলা হয়েছে সেই মোটর দিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর শুরু করছি 28 নম্বর প্রশ্নের সমাধান। প্রথমে প্রশ্নটা দেখি। বলা হয়েছে যে 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ ও 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটা খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা নিরেট ধাতব ঘনক রাখা আছে। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলে পানির গভীরতা কত হবে? হচ্ছে একটা চৌবাচ্চার মধ্যে একটা নিরেট ঘনক আছে, সেই অবস্থায় সেটা পানি দিয়ে পূর্ণ করা হলো। তারপরে যদি পানি পূর্ণ অবস্থায় যদি ঘনকটা তুলে আনা হয়, তাহলে তো পানির উচ্চতা একটু নেমে যাবে। ঘনকের যে আয়তন, সেই আয়তনটা মানে ঘনকটা উঠিয়ে নিয়ে আসা হলো, অর্থাৎ ঘনকের আয়তনটা ওখান থেকে কমে গেল, তাহলে পানির উচ্চতা তো একটু নেমে যাবে। তো বলা হয়েছে যে ঘনকটা উঠিয়ে আনার পর পানির গভীরতা কত হবে। চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ সেটা তো আর পরিবর্তন হবে না, অর্থাৎ পানি যে জায়গা জুড়ে আছে সেটার দৈর্ঘ্য প্রস্থ একই থাকছে, শুধু পানির উচ্চতাটা চেঞ্জ হয়ে যাবে আগের তুলনায়। তো চৌবাচ্চার যে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে 3 মিটার, 2 মিটার আর 1 মিটার। যখন ঘনকটা চৌবাচ্চার মধ্যে রাখা আছে, সেই অবস্থায় পানি ঢেলে দিলে ওই ঘনক সহ চৌবাচ্চার আয়তন, ঘনকটা তোর মধ্যে আছেই, সেখানে পানি দিয়ে হচ্ছে চৌবাচ্চাটা পূর্ণ করা হচ্ছে। তাহলে আয়তনটা, এই যে চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এগুলো গুণ করলেই চৌবাচ্চাটার আয়তন মানে পানির আয়তন পাবো ওই ঘনক সহ। ঘনক সহ চৌবাচ্চার পানির আয়তন, চৌবাচ্চার পানির আয়তন। সেটা হচ্ছে এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলা গুণ 3 গুণ 2 গুণ 1, সবগুলো মিটার একক আছে, তাহলে সব মিলে হয়ে যাবে ঘন মিটার। 3 দুগুণা 6, 6 একে 6, 6 ঘন মিটার। এখন যদি ঘনকটা ওই পানিপূর্ণ চৌবাচ্চাটা পানিপূর্ণ থাকা অবস্থায় যদি ঘনকটা তুলে ফেলা হয়, তাহলে তো পানির লেভেল অর্থাৎ পানির গভীরতা বা উচ্চতা একটু নিচে নেমে যাবে। সেটা কতটুকু নামবে? ঘনকের যে আয়তন, সেই আয়তনের সমান আয়তন হচ্ছে কমে যাবে পানির আয়তন। তো ঘনকের আয়তন কতটুকু সেটা এখন জানা দরকার। ঘনকটা হচ্ছে 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার। আমাদের এই আগের হিসাবটুকু যেহেতু মিটার বা ঘনমিটার এককে ছিল, তা আমরা এটাও মিটার এককে নিয়ে আসবো। 50 সেন্টিমিটার, সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে মিটার হয়। 100 দিয়ে ভাগ করে দেখাতে পারো, একটু বড় অঙ্ক, সেটা মানে ছোটখাটো হিসাবগুলো স্কিপ করছি। 50কে 100 দিয়ে ভাগ করলে 0.5 মিটার। তার মানে ঘনকের আয়তন, সুতরাং ঘনকের যে এক ধার বা এক বাহু সেটার কিউব করলে, কারণ ঘনকের তো 3টা মাত্রা একই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই এক, তো এই একই সংখ্যা 3 বার লিখে গুণ, অর্থাৎ এর কিউব করলে হচ্ছে ঘনকের আয়তন পাওয়া যাবে। ঘনকের আয়তন 0.5, সেটার উপরে 3 পাওয়ার ঘন, তাহলে ঘন মিটার একক হয়ে যাবে আয়তন, যেহেতু 0.5, 5 5 25, 5 25 125, 0.125 হবে ঘন মিটার। এটা হচ্ছে ঘনকটার আয়তন। তো ঘনকটা যদি উঠিয়ে নেওয়া হয়, তাহলে এই যে পানির যে আয়তন ছিল 6 ঘন মিটার, সেখান থেকে এতটুকু আয়তন কমে যাবে।
ঘনকটা উঠিয়ে নিলে পানির আয়তন হবে, ঘনক তুলে নিলে পানির আয়তন, পানির আয়তন সেটা হচ্ছে 6 থেকে 0.125 বিয়োগ ঘনমিটার, বিয়োগ করলে 6 থেকে বিয়োগ করব 0.125, তাহলে 5.875, 5.875 ঘনমিটার। এটা হচ্ছে ঘনকটা তুলে নেওয়ার পর অবশিষ্ট আয়তন। এই আয়তনের মধ্যে চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ সেটা তো আর পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ পানি যেই আয়তনে আছে সেই আয়তনের মধ্যে দৈর্ঘ্য আর প্রস্থ, আগের যে দৈর্ঘ্য প্রস্থ ছিল 3 আর 2 সেটা কিন্তু এর মধ্যে সেমই আছে, একই আছে, শুধু পানির উচ্চতাটা কমে গেছে। অর্থাৎ আগে যে উচ্চতা ছিল 1 মিটার, এখন সেটা নাই, সেটা একটু কমে গেছে। কমে কত হয়েছে সেটা বের করব। তো এই আয়তনের মধ্যে দৈর্ঘ্য আর প্রস্থ সেমই আছে, উচ্চতাটা শুধু পরিবর্তন হয়েছে। তা আমরা সেই উচ্চতাটা বের করার জন্য উচ্চতাটা ধরে নিতে পারি। উপরে একটু জায়গা করে নিচ্ছি। মনে করি যে পানির নতুন উচ্চতা বলতে পারি এটা। প্রশ্ন আছে যে পানির গভীরতা কত হবে। আমরা ধরে নিই যে পানির গভীরতা হবে, মনে করি পানির গভীরতা হবে, h দিয়ে প্রকাশ করলাম, h মিটার। তো দৈর্ঘ্য প্রস্থ তো আগের মতোই আছে, দৈর্ঘ্য প্রস্থ 3 আর 2। তো আমরা লিখতে পারি যে 3 গুণ 2 গুণ h, দৈর্ঘ্য প্রস্থ আর এখনকার যে উচ্চতা বা গভীরতা সেটা মিলে যে আয়তনটা হবে সেটা হচ্ছে 5.875 এর সমান, 5.875। তাহলে h এর মান বের করব। h = 3 দুগুণা 6, 6 এর পাশে এসে ভাগ হয়ে যাবে, 5.875 এটাকে 6 দিয়ে ভাগ করব, ভাগ করলেই h এর মান অর্থাৎ পানির গভীরতা হবে কতটুকু সেটা পাওয়া যাবে। ভাগ করলে হচ্ছে 0. খুব ছোট একটা সংখ্যা, 0.9799979। এরপরে 1 6 6 6 চলতেই থাকে 6। তো আমরা 1টাকে 2 বানিয়ে দিতে পারি। পরবর্তী ঘর যেহেতু এখানে 1 ছিল, 1 আসে ক্যালকুলেটরে, পরের ঘরটা 6, তো আগের ঘরে আমরা 1 যোগ করে নিতে পারি। 4 এর থেকে বড় থাকলে আগে 1 যোগ করে নিতে হয়। এত মিটার, যেহেতু এটা আসন্ন মান লেখা হয়েছে এখানে একটা প্রায় লিখে দিলে ভালো হয়। তো তার মানে শেষে তোমরা একটু কথা দিয়ে শেষ করবে। এটা আমরা h এর মান বের করেছি। h হচ্ছে যে পানির গভীরতা কত হবে সেটা ধরে নিয়েছিলাম, অর্থাৎ পানির গভীরতা হবে তাহলে 0.9792 মিটার প্রায়। আগে ছিল 1 মিটার, এখন তো পানির গভীরতা একটু কমে যাবে ঘনকটা তুলে নেওয়ার কারণে, তো একটু কমে গিয়ে 1 এর থেকে একটু ছোট এসেছে। উত্তর একদম সঠিকভাবে না জানা গেলেও আমরা ধারণা করতে পারি অনেক সময় যে মানে উত্তরটা হওয়ার সম্ভাবনা আছে কিনা। এটা যেহেতু 1 এর থেকে একটু ছোট, তাহলে উত্তরটা হওয়ার সম্ভাবনা আছে সঠিক। বন্ধুরা, এর পরের প্রশ্নটা সৃজনশীল প্রশ্ন, একটা 29 নম্বর প্রশ্নের উদ্দীপকে আছে যে একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 অংশ বা 3 ভাগের 2 অংশ। ঘরের দৈর্ঘ্য আর উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার। মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। অনেকগুলো তথ্য দেওয়া আছে উদ্দীপকে, একটু ভেঙে ভেঙে তারপরে মানে যে অঙ্কের জন্য যতটুকু প্রয়োজন, সৃজনশীলের যে 3টা পার্ট, যেটার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে তারপরে হিসাব করতে হবে। প্রথমে বলা হয়েছে ঘরের পরিসীমা নির্ণয় করো। পরিসীমা বের করতে গেলে দৈর্ঘ্য আর প্রস্থ জানা দরকার। তো এখানে দৈর্ঘ্য, ঘরের দৈর্ঘ্য আর উচ্চতার মান সরাসরি দেওয়া আছে, দৈর্ঘ্য আর উচ্চতা 15 মিটার আর 4 মিটার। প্রস্থ সরাসরি দেওয়া নাই, বলা হয়েছে যে প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 2/3 অংশ। তো
আমরা লিখতে পারি যে ঘরের দৈর্ঘ্য 15 মিটার। ঘরের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। তাহলে প্রস্থ হবে কত? সুতরাং প্রস্থ, যেহেতু বলা হয়েছে দৈর্ঘ্যের অর্থাৎ 15 এর 2/3 অংশ, 2/3 যদি এর সাথে এর করি তাহলে যা হবে সেটাই হচ্ছে প্রস্থের মান। 3 এর সাথে 15 কাটা যায়, 3 5 15, 5 আর উপরের 2 গুণ করে দিলে 5 2 10 মিটার। ঘরটার প্রস্থ তাহলে 10 মিটার। আমাদের নির্ণয় করতে বলেছে ঘরটার পরিসীমা, মেঝের পরিসীমা। ঘরের পরিসীমা বা ঘরের মেঝের পরিসীমা একই কথা, ঘরের পরিসীমায় লেখা আছে প্রশ্নে। সুতরাং ঘরের পরিসীমা, দৈর্ঘ্য প্রস্থ দুই রকম একক দেওয়া আছে, তার মানে আয়তাকার ঘর বোঝাই যাচ্ছে। তো সে কারণে আয়তক্ষেত্রের পরিসীমার যে সূত্র সেটা এখানে ব্যবহার করতে হবে, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ইচ্ছা করলে সূত্রটা লিখে নিতে পারো, আমি সূত্র না লিখে সরাসরি মান বসিয়ে দিলাম, 15 আর 10 দৈর্ঘ্য আর প্রস্থ। তো খুব সহজ হিসাব, 10 আর 15 যোগ করলে 25, আর তার সাথে 2 যদি গুণ করে দেওয়া হয় তাহলে হবে 50 মিটার। এককের বেলায় সাবধান থাকতে হবে, পরিসীমার একক দৈর্ঘ্য বা প্রস্থের যে একক, পরিসীমার এককও সেটাই, কারণ পরিসীমা মানে চারপাশের মোট দৈর্ঘ্য বা দৈর্ঘ্য প্রস্থের যে সমষ্টি সেটাই হচ্ছে পরিসীমা। তো সেটার একক দৈর্ঘ্য বা প্রস্থের একক একই। এরপর খ নম্বর প্রশ্নটা দেখো, বলা হয়েছে যে মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে। মেঝের কোন অংশটা বাধাই করতে বলেছে, উদ্দীপকে আবার যেতে হবে যে মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। মেঝের চারদিকে হচ্ছে 1 মিটার করে জায়গা ফাঁকা রাখা হয়েছে, রেখে এখানে একটা পাথরের সাইজ দেয়া আছে, সেটা দিয়ে বাধাই করতে গেলে কতগুলো পাথর লাগবে নির্ণয় করতে হবে হচ্ছে সেইটা। তো তার জন্য ওই যে মেঝের যে 1 মিটার করে জায়গা ফাঁকা রাখা হয়েছে, ফাঁকা রেখে বাকি যে জায়গাটুকু সেটুকুর ক্ষেত্রফল কত সেটা জানতে হবে। তো ঘরের দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি, ঘরটা হলো 10 মিটার লম্বা, আর দুঃখিত 15 মিটার লম্বা, দৈর্ঘ্য 15 মিটার আর প্রস্থ হচ্ছে 10 মিটার। আমরা ক নম্বরে সেটা নির্ণয় করেছিলাম। এখন চারপাশে 1 মিটার জায়গা খালি রাখার কথা বলা হয়েছে, ফাঁকা রাখার কথা। এইদিকে 1 মিটার ফাঁকা, এই পাশে সব দিকে 1 মিটার করে জায়গা হচ্ছে ফাঁকা। ফাঁকা রাখলে ভেতরের যে জায়গাটুকু পাচ্ছি এই জায়গাটুকুতে হচ্ছে পাথর বসানো হয়েছে, বা পাথর নাকি টাইলস কি বলেছে প্রশ্নটা আবার ভুলে গেছি আমি। তো যাই হোক, সেটা পাথর বা টাইলস হবে কিছু একটা। এই জায়গাটুকুতে হচ্ছে সেই পাথর বা টাইলস সেটা বসাতে হবে। ভেতরের এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে গেলে ভেতরের এই অংশটুকুর দৈর্ঘ্য আর প্রস্থ প্রথমত জানা দরকার। বাইরের যে দৈর্ঘ্য আছে অর্থাৎ ঘরটার দৈর্ঘ্য, সেখানকার দুই পাশ থেকে 1 মিটার 1 মিটার করে বাদ দিলে ওই ফাঁকা জায়গা বাদ দিয়ে হচ্ছে যে ঘরটার মেঝের দৈর্ঘ্য সেটা পাওয়া যাবে। আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, তার আগে হচ্ছে এই সম্পূর্ণ, আচ্ছা না, সেটার দরকার নেই, আমাদের শুধু ভেতরের অংশটুকুর ক্ষেত্রফল দরকার। তো ভেতরের অংশের দৈর্ঘ্য প্রস্থ আমরা বের করব যে ফাঁকা জায়গা বাদে, ফাঁকা জায়গা বাদে, ফাঁকা জায়গা বাদে মেঝের দৈর্ঘ্য, মেঝের দৈর্ঘ্য হবে 15 মিটার থেকে দুই পাশের 1 মিটার 1 মিটার করে বাদ দিতে হবে, অর্থাৎ সব মিলে 2 বাদ দিতে হবে। তো 2 15 থেকে বাদ দিলে হবে 13 মিটার। একইভাবে মেঝের যে মোট প্রস্থ ছিল 10 মিটার, সেখান থেকে ফাঁকা জায়গা বাদ দিলে প্রস্থ হবে, মেঝের প্রস্থ সেটা হবে হচ্ছে 10 থেকে দুই পাশে 1 মিটার 1 মিটার করে বাদ। তার মানে 10 থেকে 2 বাদ দিলে 8 মিটার। তাহলে এই ফাঁকা জায়গা বাদ দিয়ে যে ভেতরের অংশ, যেটুকু আমি একটু দাগ দিয়ে দিয়ে দেখিয়েছি, জেব্রা ক্রসিং, তো ফাঁকা জায়গা বাদে মেঝের ক্ষেত্রফল, ফাঁকা জায়গা বাদে
ফাঁকা জায়গা বাদে মেঝের ক্ষেত্রফল। মেঝের ক্ষেত্রফল সেটা হচ্ছে এই 13 আর 8 এর গুণফল। 13 গুণ 8 বর্গ মিটার। 8 13 হচ্ছে 104 বর্গ মিটার। তো ফাঁকা জায়গা বাদে যে অংশটুকুতে পাথর বাধাই করার কথা বলেছে না, কতটি পাথর বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন, সেই মানে যেই জায়গাটুকু পাথর দিয়ে বাধাই করতে হবে সেই জায়গাটুকু হচ্ছে 104 বর্গ মিটার। এখন যদি আমরা একটা পাথরের ক্ষেত্রফল বের করতে পারি, পাথরের ক্ষেত্রফল দিয়ে এই সম্পূর্ণ যে ক্ষেত্রফল সেটাকে যদি ভাগ করি তাহলে কয়টা পাথর লাগবে সেটা পেয়ে যাব। তো এখন পাথরের ক্ষেত্রফল বের করতে হবে। পাথরের সাইজ দেওয়া আছে, বলা হয়েছে যে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর। 50 সেন্টিমিটার বর্গাকার মানে হচ্ছে পাথরটা বর্গাকার, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার। এটা কিন্তু 50 সেন্টিমিটার বর্গাকার, এটা 50 কিন্তু ক্ষেত্রফল না, ওটা এক বাহুর দৈর্ঘ্য। 50 সেন্টিমিটার বর্গাকার মানে বর্গাকার সাইজের পাথর, যেটা প্রত্যেকটা বাহু হচ্ছে 50 সেন্টিমিটার। তো ওপরে একটু জায়গা করে নিচ্ছি। 50 সেন্টিমিটার বর্গাকার পাথর, তো সেটা যেহেতু সেন্টিমিটার আছে সেটাকে মিটার বানিয়ে নিতে হবে। পাথরের এক বাহুর দৈর্ঘ্য, পাথরের এক বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। এটা সেন্টিমিটার। তো 50 সেন্টিমিটার, এটাকে মিটার বানাতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 সেন্টিমিটার 1 মিটার, 50কে 100 দিয়ে ভাগ করলে 0.5 হবে। ইচ্ছা করলে ভাগ করে দেখাতে পারো, একটুখানি বড় অঙ্ক, আমি হিসাবটা কিছুটা সংক্ষেপ করলাম। পাথরের এক বাহুর দৈর্ঘ্য এটা, তাহলে প্রত্যেকটা পাথরের ক্ষেত্রফল হবে, যেহেতু বর্গাকার পাথর, এটা স্কয়ার করলে অথবা এটাকে এই 0.5কে আরেকটি 0.5 দিয়ে গুণ করলে এটার এক একটা পাথরের ক্ষেত্রফল পাওয়া যাবে। পাথরের ক্ষেত্রফল, পাথরের ক্ষেত্রফল 0.5 সেটার বর্গ বা স্কয়ার, একক হয়ে যাবে বর্গ মিটার। এটা স্কয়ার করলে 5 5 25, 0.25, 2 ঘর আগে দশমিক হওয়ার কথা, বর্গ মিটার। 0.25 বর্গ মিটার, এটা হচ্ছে পাথরের ক্ষেত্রফল। এখন এই যে মেঝের যে সম্পূর্ণ ক্ষেত্রফল, মানে যেই ক্ষেত্রফলে হচ্ছে পাথর স্থাপন করতে হবে, সেই ক্ষেত্রফলকে আমরা এটা দিয়ে ভাগ করলেই কয়টা পাথর প্রয়োজন সেটা পাওয়া যাবে। তো আমরা লিখি যে সুতরাং মেঝে বাধাই করতে পাথর প্রয়োজন। মেঝে বাধাই করতে পাথর প্রয়োজন। পাথর প্রয়োজন। এই 104কে পাথরের ক্ষেত্রফল 0.25 দিয়ে ভাগ, এত টি পাথরের সংখ্যা, তাহলে টি এটা ভাগ করে দিলে নিচের অংশ আর প্রয়োজন নাই। 104কে 0.25 দিয়ে ভাগ, 0.25 দিয়ে ভাগ করলে উপরের ভাজ্যটা 4 গুণ হয়ে যাবে। তারপরে ভাগ করে দেখি, ভাগ 0.25, 416, 416 টি। এই হচ্ছে খ নম্বর প্রশ্নটার আনসার। এই মেঝে চারপাশে 1 মিটার করে ফাঁকা রেখে বাকি মেঝের অংশটুকু পাথর দিয়ে বাধাই করতে গেলে 416টা পাথর প্রয়োজন হবে। বন্ধুরা, এই 29 নম্বর সৃজনশীল প্রশ্নটার শেষের যে প্রশ্ন গ নম্বর, সেখানে বলা হয়েছে যে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। ঘরটাতে কত কিলোগ্রাম বায়ু আছে সেটা জানতে গেলে ঘরটার আয়তন কতটুকু, ঘরটার আয়তন যতটুকু ততখানি বায়ু তার মধ্যে থাকবে। তারপরে সেই পরিমাণ আয়তনের বায়ু কত কিলোগ্রাম হয় সেটা নির্ণয় করতে হবে। এখানে ওজনের সাথে বায়ুর, পানির আয়তনের সাথে ওজনের একটা সম্পর্ক দেয়া আছে, আর হচ্ছে বায়ুর তুলনায়, পানির তুলনায় বায়ু কত গুণ ভারী সেটা দেয়া আছে। তো শেষে ওই হিসাব করে তারপর হচ্ছে আমাদের বায়ু ওজন বের করতে হবে। তো প্রথমত কতটুকু বায়ু,
ঘরের মধ্যে আছে, অর্থাৎ ঘরটার আয়তন কতটুকু সেটা বের করতে হবে। ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই জানি। দৈর্ঘ্য আর উচ্চতা তো উদ্দীপকে দেয়াই ছিল। প্রস্থ আমরা ক নম্বরে বের করেছিলাম 10 মিটার। তাহলে সরাসরি লিখে দেই যে ঘরটির আয়তন, এটা হচ্ছে গ নম্বর প্রশ্ন। ঘরটির আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মানগুলো প্রথমে লিখে নিতে পারো, আমিও সেটা লিখছি না। ঘরটির আয়তন, দৈর্ঘ্য ছিল 15, প্রস্থ হলো 10 আর উচ্চতা 4 মিটার। 4, 15 আর 10 150, আচ্ছা 15 4 15 60 আর একটা শূন্য, 600 ঘন মিটার। ঘরটার আয়তন হচ্ছে 600 ঘন মিটার। তার মানে 600 ঘন মিটার বায়ু ওই ঘরের মধ্যে আছে। এখন এখানে বলা হয়েছে যে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। তাহলে পানির আয়তনের সাথে ওজনের কি সম্পর্ক, সেই তথ্যটা আমাদের জানা থাকতে হবে। তাহলে আমরা পানির ওজন ব্যবহার করে বায়ুর ওজন বের করতে পারবো। পানির প্রতি 1 ঘন মিটার পানি মানে হচ্ছে 1000 লিটার, অর্থাৎ 1000 কিলোগ্রাম। প্রতি লিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 কিলোগ্রাম। তো 1 ঘন মিটার পানির ওজন আমরা বলতে পারি 1000 কিলোগ্রাম। যেহেতু এখানে 600 ঘন মিটার আছে, এটাকে 1000 দিয়ে গুণ করলে যদি এতখানি আয়তনের পানি হয় তার ওজন কত হবে সেটা পাওয়া যাবে। তো এখানে একটা জানা তথ্য অর্থাৎ মুখস্থ তথ্য ব্যবহার করতে হবে। আমরা এভাবে লিখতে পারি, আমরা জানি 1 ঘন মিটার পানির ওজন 1000 কেজি বা কিলোগ্রাম। 1000 কেজি। তাহলে আমি একটু কলমটা চেঞ্জ করে নিই। 1 ঘন মিটার পানির ওজন হচ্ছে 1000 কেজি। এখন যদি 600 ঘন মিটার হয় তাহলে তার ওজন হবে কত? সুতরাং 600 ঘন মিটার পানির ওজন 1000-এর সাথে 600 গুণ, সহজ হিসাব, 6 অক্ষে 6, তারপরে 2 3, মোট 5টা শূন্য, 2 3, এত কেজি। যদি এই ঘনমিটার পানি হতো তার ওজন হতো এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6 লক্ষ কেজি। কিন্তু ঘরে তো পানি নাই, আছে হলো বায়ু। বায়ুর ওজন কত সেটা বের করতে হবে। এখন পানির ওজনের সাথে বায়ুর ওজনের সম্পর্ক দেয়া আছে। পানির তুলনায় বায়ু হচ্ছে 0.00129 গুণ ভারী। তো এটাকে তাহলে 0.00129 দিয়ে যদি ভাগ করি, গুণ করি, তাহলে হচ্ছে বায়ুর ওজন কত সেটা পাওয়া যাবে। একটু তথ্যটা বইয়ের উদ্দীপকে যে তথ্যটা দেয়া আছে সেটা লিখে নেই। বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। সংখ্যাটা কি ঠিক লিখেছি? 0.00129 গুণ, হ্যাঁ ঠিক আছে। তো বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। তাহলে ওই ঘরে যে বায়ু আছে তার ওজন হবে, সুতরাং ঘরের বায়ুর ওজন, ঘরের বায়ুর ওজন হচ্ছে এই 6 লক্ষ, তার সাথে 2 4 5টা শূন্য, তার সাথে হচ্ছে 0.00129 গুণ এত কেজি। এটা যদি গুণ করে দেয়া হয় সংখ্যাটা অনেক ছোট হয়ে যাবে এখন, কারণ এটা 1-এর তুলনায় অনেক ছোট সংখ্যা। 6-এর পরে 2 4 5টা শূন্য, গুণ করব 0.00129 দিয়ে, 774 এত কেজি।
তো প্রশ্ন বলেছিল ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে, তাহলে ঘরটাতে বায়ু আছে হলো 774 কেজি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অনুশীলনীতে আরো দুইটা সৃজনশীল প্রশ্ন আছে, সেই দুইটা এবং উদাহরণের একটা সৃজনশীল প্রশ্ন আছে। এই মোট 3টা সৃজনশীল প্রশ্ন নিয়ে আরেকটা ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো। আশা করছি যে সাথেই থাকবে। এই ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফিজ।